শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এডুকেশনের ধারাবাহিক যে ফাউন্ডেশন প্রোগ্রামে আমি সুফিয়ান সজীব ভাই আছি তোমাদের সাথে। আশা করি প্রতিদিনের মতো আজকের ক্লাসটা অনেক ইনফরমেটিভ হবে এবং এই ক্লাস থেকে হয়তো কোনো একটা বিশ্ববিদ্যালয় কোনো একটা ইউনিটে, তোমার পছন্দের একটা ইউনিটে দেখবা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা টপিক দেখেছি, এটা উচিত ছিল আমার এভাবে লেখা যে শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণের মধ্যে। তারপরে এটাকে আমি একটা ইন্ডিভিজুয়াল নত্ব বিধানটা হাইলাইটস করেছি, কারণ নত্ব বিধান রিলেটেড পড়াগুলো দেখাবো, কিছু বানান রিলেটেড বিষয় দেখাবো, অর্থাৎ কিছু ইউনিক ফিচার্স দেখাবো যেগুলো একটা নিয়ম থেকেই একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা এই মুহূর্তে যারা ভাবছো আজকের ক্লাসটি না করলে কি হবে, সো লক্ষ্য করো, তুমি আজকের ক্লাসটি করোনি, জাস্ট এইটুক কম্প্যারিজন করো যে তোমার ফ্রেন্ড করেছে, সে তোমার থেকে একটা দিন একটা টপিক এগিয়ে আছে। একটা ক্লাস ঠিকঠাক মতো করা মানেই তুমি একটা প্রশ্ন অতিরিক্ত কমন পাওয়া, আর একটা প্রশ্ন কমন পাওয়া মানে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্টে পড়া। সো তোমরা অনেকেই আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করো যে ভাইয়া, শুধু অনলাইনে কোচিং করে কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিনা? আমি তোমাকে বলছি সম্ভব না। সম্ভব না এই জন্য বলছি, এটা তোমার লাইফ, এটা তোমার ক্যারিয়ার। এখানে যদি তুমি অনলাইনে ক্লাস করো, কোন রকম ক্লাস করো, তাহলে চান্স পাবা না। তোমাকে স্বপ্ন দেখতে হবে খুব সিরিয়াসলি। তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং তোমাকে প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কি করতে হবে? কাউন্ট করতে হবে। যদি তুমি সেটা পারো তাহলে তুমি অনলাইনে আসো। শুধু তাই নয়, অনলাইনে পড়ে কখনোই চান্স পাওয়া যাবে না যদি না তুমি অনলাইনে সেরাদের ক্লাস করো, অর্থাৎ যারা যোগ্য, অভিজ্ঞ এবং ডেডিকেটেড, অনেস্ট ওয়েতে তোমাকে সার্ভিস দিবে, এইরকম যদি কোনো প্ল্যাটফর্ম পাও প্রত্যেকটা সাবজেক্টে, নট অনলি বাংলা, ইংরেজি, জিকে, যারা বিভাগ পরিবর্তনে আছো, যারা সি ইউনিটে আছো, কমার্সে আছো, তোমাকে অবশ্যই দেখতে হবে ইংরেজি এবং অ্যাকাউন্টিং, এই দুইটা টিচার যদি বেস্ট অফ দ্য বেস্ট না হয় তাহলে তোমার লাইফ শেষ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা কথা বলছি, তুমি ভাবছো আজকে পড়বো না, আগামীকাল থেকে পড়বো। অনেকেই প্রশ্ন করো ভাইয়া এই ক্লাসগুলো কি পেইড ব্যাচে হবে কিনা? আচ্ছা ভাই, যারা আজকে 10 দিন ধরে, 15 দিন ধরে আমাদের ফাউন্ডেশন কোর্সটা কমপ্লিট করেছে খুব ভালোভাবে, আর তুমি করো নাই, তুমি ভাবতেছো তুমি পেইড ব্যাচেই করবা, তুমি করো নাই, তুমি ভাবছো তুমি পরে করবা, রেকর্ড তো থাকবেই। সো তোমার এই ভাবনা, তোমার এই চিন্তার কারণেই তুমি নিজে নিজে দেখবা যে তুমি পিছিয়ে যাচ্ছ। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এরকম একটা জায়গা যেখানে একদিন যদি তুমি ছাড় দাও, তোমাকে বিশ্ববিদ্যালয় বহু দূরে কিক মেরে ফেলে দিবে। সো প্রতিটা দিন কাজে লাগাতে হবে, প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, প্রতিটা দিন কখনোই যেন তুমি ভুলে না যাও তুমি কে। তোমার একটাই এখন প্রশ্নের উত্তর, তোমাকে যদি বলে হু আর ইউ, তোমার অ্যান্সার হবে আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। সো যতক্ষণ তুমি এই বিষয়টা মাথায় ধারণ করতে পারো ততক্ষণ তুমি ভালো করার সুযোগ পাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল পড়বো এই কথা থেকে যারা সরে আসতে না পারবা, তোমার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি না, তোমার জন্য অনলাইন না। অনলাইনে ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও, ভালো এবং যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও তুমি যদি সো কল্ড অ্যানোনিমাস এমন কারো কাছে চলে যাও যে এক ভাইয়ে সব বিক্রি করে, অথবা যে ভাইয়া যোগ্য না, গান মজা মাস্তি নিয়ে ভরে থাকে, তার কাছে গেলে সে তোমাকে কখনোই 1 ঘন্টায় ভালো রাখবে না। সে তোমাকে ফানি ক্যারেক্টার দিয়ে তোমাকেও ফানি ক্যারেক্টারে রূপান্তরিত করে ফেলবে, ফানি কন্টেন্ট দিয়ে। সো সিরিয়াস থাকতে হবে, প্রতিটা মুহূর্ত কাজে লাগাইতে হবে। কোন প্রতিষ্ঠান, কোন শিক্ষক যদি তোমার সাথে আগামী 4 মাস, 3 মাস 28 দিন তোমার সাথে কি করে, গান গায়, মজা মাস্তি, জোকস, ফান এগুলো করে, বুঝতে হবে সেখানে তোমার ক্যারিয়ার নাই। সো সেখান থেকে কামব্যাক করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই জয়েন করে ফেলো, এবং যারা যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকেই আমাদের ক্লাসটি লাইক রিয়েক্ট দাও যেন অন্যরা আমাদের ক্লাসে জয়েন করতে পারে। ইনশাআল্লাহ আমার প্রতিটা ক্লাস মানি ভালো কিছু। ওকে, প্রত্যেকে ক্লাসে জয়েন করো, সবাই ক্লাসে জয়েন করো। ওকে, আমরা আজকে নত্ব বিধানের অনুকূলে একটা নতুন টপিক পড়াবো, প্রত্যেকেই ক্লাসে জয়েন করো। ওকে, নত্ব বিধানের অনুকূলে একটা নতুন টপিক পড়াবো। লক্ষ্য করো, বানান শুদ্ধিকরণ, মূলত এটা নত্ব বিধান না, আমরা নত্ব বিধান থেকেও পড়াবো, বানান থেকেও পড়াবো। সবাই লক্ষ্য করো।
নত্ব বিধান আমি এটা শুরু করছি, বাট আমরা বানানের দিকে চলে যাব, কারণ এখান থেকে একটি টপিক, এটা নত্ব বিধানটা মূলত বানান থেকে, বানান সম্পর্কিত। সবাই হ্যান্ড নোট করবা, এখানে শুধু নত্ব বিধান থাকবে না, এখানে চান্স পাওয়ার অনেক কৌশল থাকবে, অনেক কমন উপযোগী প্রশ্ন থাকবে, কমন উপযোগী নিয়ম থাকবে। ওকে, বাম পাশে তীর চিহ্ন দিয়ে লিখবা ধ্বনিতত্ত্ব আলোচিত হয়, সবাই লিখবা ধ্বনিতত্ত্বে, ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তারপরের লাইন লিখবা, সবাই লিখবা তৎসম শব্দে, শব্দে মূর্ধন্যয়ের বিধানকে, বিধানকে নত্ব বিধান বলে। তৎসম শব্দে মূর্ধন্যয়ের বিধানকে নত্ব বিধান বলে, নত্ব বিধান বলে। তারপরের লাইন লিখবা অতৎসম শব্দে, অতৎসম শব্দে, অতৎসম শব্দ কোনগুলো? আমরা জানি উৎসগতভাবে শব্দ 5 প্রকার, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। অতৎসম শব্দ বলতে আমরা বুঝবো, লক্ষ্য করো, সবাই আসছো? অন্যদেরকে দাওয়াত দাও, সবাই অন্যদেরকে দাওয়াত দাও যে ভাইয়া চলে আসছে। হ্যাঁ, অতৎসম শব্দ বলতে আমরা বুঝবো অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তারপরে তদ্ভব, দেশি, বিদেশি। তাহলে অতৎসম শব্দ, শব্দে অর্থাৎ অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দে, শব্দে নত্ব বিধান প্রযোজ্য নয়, নত্ব বিধান প্রযোজ্য নয়। আমরা শুধু নত্ব বিধান পড়াবো না, আমরা বানান রিলেটেড আরো গুরুত্বপূর্ণ নিয়ম পড়াবো। ওকে, অতৎসম শব্দে অর্থাৎ অর্ধ তৎসম, তদ্ভব, তদ্ভব শব্দের অপর নাম, এটা তোমাকে জানতে হবে, না জানলে তুমি অ্যাডমিশন টেস্টে ফেল করবা। তদ্ভব শব্দের অপর নাম হলো খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা। তদ্ভব মানে কি বলো? খাঁটি বাংলা। সো কখনোই মনে করবা না যে খাঁটি বাংলা, খাঁটি বাংলা আর দেশি, দেশি সেম নয়, সেম নয়। হ্যাঁ, মনে রাখবা কখনোই এই দুইটাকে সেম মনে করা যাবে না। খাঁটি বাংলা হলো তদ্ভব, যার উৎপত্তি হলো তৎসম শব্দ থেকে। হ্যাঁ, আর দেশি শব্দ ভিন্ন, তাহলে খাঁটি বাংলা আর দেশি সেম নয়। হ্যাঁ, খাঁটি বাংলা মানে তদ্ভব, আর দেশি আমাদের এই দেশ বা অঞ্চলের ভাষা। ওকে, সবাই একটু ভালোভাবে একটু নজর দিবা। আমরা শুধু নত্ব বিধান পড়াবো না, আমরা অন্যদিকেও চলে যাবো আস্তে আস্তে। ওকে, সবাই ক্লাসে জয়েন করো। ওকে, সবাই ক্লাসে জয়েন করো। ওকে, যারা সর্বোচ্চ শেয়ার দিয়েছ আমাদের দুপুরের কোন ক্লাস, তোমাদের ওই যে ফাহাদ ভাইয়ের ক্লাস শেয়ার করেছ, তাদের মধ্যে থেকে একজন আমাদের ইংলিশ যে ফাউন্ডেশন বইটা সেটা ফ্রি পেয়েছে। তার নাম আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, কে ফ্রি পেয়েছে আমাকে, তোমাদের ফাহাদ ভাইয়া তাকি ওসমান শামীম, তাকি ওসমান শামীম আমাদের দুপুরের যে জিকে ক্লাস করেছে, জিকে ক্লাস করে সর্বোচ্চ মেনশনকারী হিসেবে ইংলিশ ফাউন্ডেশন, সরি ডিউ রিটেন ফাউন্ডেশন মেবি, ওই বইটা পেয়েছে। ওকে, তো তোমাদের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার দিবা এবং মেনশন করবা কাদেরকে, অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে, তোমাদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে ডিউ রিটেন ফাউন্ডেশন। ওকে, সো সবাই মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। এ পর্যন্ত লিখছো সবাই? এ পর্যন্ত লিখছো? এ পর্যন্ত লিখছো সবাই? লেখা শেষ? লেখা শেষ? ওকে, এরপরে আসো আমরা এবার নিয়মে চলে যাব। সবাই লিখবা, সবাই 1 নাম্বার নিয়ম। হ্যাঁ, 1 নাম্বার নিয়ম লিখবা, সবাই লেখা স্টার্ট করো। এখানে অনেক গুরুত্বপূর্ণ এমন এমন কিছু নিয়ম থাকবে যেখান থেকে প্রশ্ন কমন আসে। রি র স, কি বললাম? রি র স অথবা রিকার রফলা রেপ ইকুয়াল টু মূর্ধন্য। মনে রাখবা, রি র স এরপরে সরাসরি মূর্ধন্য হবে, রিকার রফলা রেপ এরপরে মূর্ধন্য হবে। তাহলে এটা নিয়ে কয়টা নিয়ম বললাম?
রি র স রিকার রফলা রেপ এরপরে সরাসরি কোন হবে বলতো মূর্ধন্য হবে। যেমন আমরা বলতে পারি সবাই লিখবা ঋণ। ঋণ এই ঋণ লিখতে কোন বলতো মূর্ধন্য। হ্যাঁ, আমরা যদি বলি লক্ষ্য করো সবাই লিখবো অরণ্য, র এর পরে মূর্ধন্য, রি এর পরে মূর্ধন্য, বুঝতে পারতেছো? তারপরে আমরা বলতে পারি বর্ষণ, লক্ষ্য করো মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, বুঝতে পারতেছো? আমরা বলতে পারি ভীষণ, ভীষণ কার পরে মূর্ধন্য? মূর্ধন্য স এর পরে মূর্ধন্য। ওকে, লক্ষ্য করো আমরা বলতে পারি উদাহরণ, সবাই লক্ষ্য করো র এর পরে কোন হয়েছে মূর্ধন্য। আমরা বলতে পারি বর্ণনা, রেপের পরে কোন হয়েছে বলতো মূর্ধন্য, রেপের পরে কোন হয়েছে মূর্ধন্য। আমরা বলতে পারি রক্ষণ, রক্ষণেও মূর্ধন্য। কেন জানো রক্ষণে কেন মূর্ধন্য হয়েছে? সবাই একটু জানবা, সেটা হলো এই যে ক্ষিয় আছে না, ক্ষিয় ইকুয়াল টু ক প্লাস মূর্ধন্য স, ক্ষিয় ইকুয়াল টু ক প্লাস মূর্ধন্য স, কয়ের নিচে কি দিতে হবে বলো? হসন্ত দিতে হবে। তাহলে রক্ষণে কোন বলতো মূর্ধন্য, রক্ষণে কোন বলতো মূর্ধন্য। আমরা যদি বলি মৃণাল, মৃণাল, লক্ষ্য করো মৃণালে কোন মূর্ধন্য, কারণ রিকারের পরে মূর্ধন্য, কারণ কার পরে মূর্ধন্য বলতো রিকারের পরে মূর্ধন্য। আমরা বলতে পারি তৃণ, তৃণের পরে কোন বলতো মূর্ধন্য, বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে, আমরা যদি বলি মরণ, র এর পরে কোন মূর্ধন্য। হ্যাঁ, র এর পরে কোন মূর্ধন্য। এ পর্যন্ত বুঝছো সবাই? তাহলে আমরা কি বললাম? রি র স এর পরে সবসময় কোন হবে মূর্ধন্য। বলো রি র স এর পরে সবসময় কোন হবে মূর্ধন্য। এ পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত বুঝছো? রি র স এর পরে সবসময় কোন হবে মূর্ধন্য। আমরা যদি বলি উষ্ণ, ঠিক আছে, লক্ষ্য করে এখানে একটা মূর্ধন্য আছে স, এবং এটার ভিতরে কি আছে বলতো? এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। এটার ভিতরে আছে কি বলতো? মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? আমরা যদি বলি এইরকম যে ঘৃণা, ঘৃণা কার পরে মূর্ধন্য বলতো? কার পরে? তারপরে লক্ষ্য করো আমরা যদি বলি এইরকম প্রণয়, রফলা, রফলার পরে মূর্ধন্য। আমরা যদি বলি প্রণাম, রফলার পরে মূর্ধন্য, রফলার পরে কোন হয়েছে মূর্ধন্য। বোঝা যাচ্ছে সবাই? নিয়ম অনুযায়ী সবাই লিখবা, নিয়ম অনুযায়ী সবাই লিখবা। ওকে, আমরা যদি বলি লক্ষ্য করো অগ্রণী, রফলা এর পরে কোন মূর্ধন্য, অগ্রণী, রফলা এর পরে কোন মূর্ধন্য। সবাই কি বুঝছো এই পর্যন্ত? সবাই বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? রি র স রিকার রফলা রেপ এর পরে যদি কোন ন হয় ডিরেক্ট সেটা কোন হবে মূর্ধন্য। রি র স, হ্যাঁ, রিকার রফলা রেপ এর পরে যদি কোন ন হয় ডিরেক্ট সেটা মূর্ধন্য হবে। হ্যাঁ, তারপরে আসো লক্ষ্য করো নিয়ম নাম্বার 2, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নিয়ম নাম্বার 2 এটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই একটু ভালোভাবে দেখবা, সবাই একটু ভালোভাবে দেখবে। এটা মুখস্থ করলে নত্যবিধান শেখা শেষ। রি র স অথবা রিকার রফলা রেপ, হ্যাঁ, প্লাস এরপরে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ মোট কয়টি? 11টি, প্লাস এরপরে যদি ক বর্গ থাকে, ক বর্গ, ক বর্গ প্লাস প বর্গ, প বর্গ, প বর্গ মানে 5টা বর্ণ, হ্যাঁ, প্লাস জ অন্তস্থ হ অনুসার ইকুয়াল টু মূর্ধন্য, ইকুয়াল টু কোন মূর্ধন্য। লক্ষ্য করো এই নিয়মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালোভাবে দেখবা। রি র স রিকার রফলা রেপ এরপরে তো সবসময় মূর্ধন্য হয়, কিন্তু এরপরে যদি এইখানের কোন বর্ণ থাকে, লক্ষ্য করো, বুঝার ট্রাই করো, হয় রি র স রিকার রফলা রেপ এই 6টা বর্ণের যে কোনো একটা বর্ণ থাকার পরে যদি তারপরের বর্ণ যদি এখানের একটা বর্ণ থাকে এরপরে না হলে মূর্ধন্য, এখানের 2টা বর্ণ 3টা বর্ণ, মূল কথা হলো যেখান থেকে নট নেসেসারি যে শব্দের শুরু থেকে এই 6টার যে কোনো একটা থাকতে হবে, যেখান থেকে এইখান 6টার যে কোনো একটা বর্ণ থাকে তারপরে যদি এখানের কোনো বর্ণ থাকে, একটা থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, এগুলো এরপরে কোনো না হইলে কোন মূর্ধন্য, এরপরে কোনো না হইলে কোন মূর্ধন্য। লক্ষ্য করো সবাই, ছয়ের সাথে কি ফলা? রফলা, ছয়ের সাথে কি ফলা? রফলা, পাইছি রফলা। আকার দিলাম, আকার হলো স্বরবর্ণ, তাহলে লক্ষ্য করো স্বরবর্ণে মোট কয়টা? 11টা। ক বর্গে ক খ গ ঘ উ 5টা, প বর্গে প ফ ব ভ ম 5টা, এখানে আছে কয়টা? 4টা। তাহলে ছয়ের সাথে কি ফলা? রফলা, রফলা পেলাম, আকার স্বরবর্ণ। তারপরে ব দিলাম, প বর্গে প ফ ব ভ ম,
দ্যাট মিনস র ফলার পর যে দুইটা বর্ণ আসছে এখানে আছে, এই জন্য এরপরে কন্য হবে শ্রাবণ। শ্রাবণে কন্য হবে বলো মূর্ধন্য। এই সবাই বুঝতে পারছো? শ্রাবণে কন্য হবে মূর্ধন্য। এটা কি ক্লিয়ার? সবাই বুঝছো? সবাই বুঝছো? ওকে, তারপরে লক্ষ্য করো, আমরা যদি বলি র পাইছি, র এর পরে আকার দিলাম, আকার স্বরবর্ণ। ম দিলাম, ম কোন বর্গীয় বর্ণ? প বর্গে আছে। আকার স্বরবর্ণে আছে। অন্তস্থ আমাদের আছে, আছে। এরপরে যদি কোনো ন হয় মূর্ধন্য। বই অনুযায়ী বলছে আয়নের পরে মূর্ধন্য ন, বাট আমরা যদি এই লাইনটা ভালোভাবে বুঝি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো কিভাবে এখানে মূর্ধন্য ন হয়েছে। হ্যাঁ, তারপরে আসো, আমরা যদি বলি এইরকম একটা শব্দ, বয়ের সাথে কি ফলা? র ফলা। র ফলা আছে, আকার স্বরবর্ণ। তোমাকে একটা জিনিস জানতে হবে, লক্ষ্য করো, সাইড নোট দেখবা, এটা হলো একটু ভিন্ন। এটা হলো নিচের দিকে, এটা ভাঙলে পাওয়া যায় হ প্লাস ম, এটা ভাঙলে পাওয়া যায় হ প্লাস ম। তাহলে লক্ষ্য করো, হ আমাদের আছে, ম আমাদের প বর্গের মধ্যে আছে। তাহলে এই দুইটা বর্ণের পরিবর্তে আমরা এটা দিলে আমাদের এই কানেকশন থাকবে। তাহলে লক্ষ্য করো ব্রাহ্মণ। লক্ষ্য করো, র ফলার পরে যে বর্ণ আসছে আমাদের এখানে আছে, এই জন্য এটা কন্য হয়েছে মূর্ধন্য। সবাই বুঝতে পারতেছ? সবাই বুঝতে পারতেছ? ওকে, লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম অগ্র, গয়ের সাথে কি ফলা? র ফলা। তারপরে গ দিলাম, তাহলে র ফলার পরে কি আসছে? গ। গ আমাদের কোন বর্গে? ক খ গ, গ আছে। এরপরে যদি কোনো ন হয় কি হবে? মূর্ধন্য। এরপরে কোনো ন হইলে কোন ন? মূর্ধন্য। বুঝতে পারতেছ? আমরা যদি বলি পয়ের সাথে র ফলা, তারপরে আকার, র ফলা পেয়েছি, তারপরে আকার স্বরবর্ণ, উ দিলাম, আমাদের ক খ গ এর মধ্যে উ আছে। উ এর পরে গ দিলাম, গ আমাদের ক খ গ এর মধ্যে আছে। এরপরে যদি কোনো ন হয় কোন হবে? মূর্ধন্য। আশা করি বুঝতে পারতেছ? আশা করি সবাই বুঝতে পারতেছ। তারপরে আসো, সবাই একটু মনোযোগ দাও। নয় রসিকার নীর, এরপরে রেপ মা। লক্ষ্য করো, নয় রসিকারের পরে উচ্চারণে কি আসছে? নির্মাণ। নির্মাণ। নয় রসিকারের পরে রেপ আসছে, রেপ পাইছি। রেপের পরে কি? ম আমাদের প বর্গে আছে, আকার স্বরবর্ণে আছে। নির্মাণ। নির্মাণে কন্য হবে মূর্ধন্য হবে। বলো, নির্মাণে কন্য হবে মূর্ধন্য হবে। এবার আসো, আমরা একটা শব্দ দেই, এই শব্দ শিখলে সবাই সবাই অন্তত পক্ষে এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা যদি বলি অর, অর অর অর, রেপ 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 পাইছি, সবাই উচ্চারণ করো অর্পণ, অর্পণ। তাহলে রেপ পাইছি, রেপ, রেপের পরে কি? প, প আছে, আছে। এরপরে যদি কোনো ন হইলে মূর্ধন্য। তাহলে অর্পণে কোন? মূর্ধন্য। কিন্তু অর্পণের পাশে ব্র্যাকেটে লেখো অর্জন, অর্জন। অর, অর, রেপ পাইছি, অর। তারপরে কি? জ, জ কি আমাদের এখানে আছে? সবাই বলো, জ কি আছে? না। তাহলে এই জয়ের নাই দেখা দন্তন্য। তাহলে কি বুঝলা? অর্পণে মূর্ধন্য, কারণ রেপের পরে যে প, প আমাদের এখানে আছে দেখা মূর্ধন্য হয়েছে। আর অর্জনে রেপের পরে জ, জ আমাদের এখানে নাই, এই জন্য দন্তন্য হয়ে গেছে। বলো, এই দুইটা কি সবাই বুঝছো? এই দুইটা সবাই বুঝছো? এটা সবাই বুঝছো? ওকে, লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম বয়ের সাথে র ফলা, আকার, হ্যাঁ, তার আগে একটা জিনিস বুঝবা, সেটা হলো জ ইকুয়াল টু জ ফলা। জ ইকুয়াল টু জ ফলা, দুইটা কি বর্ণ? সেম কাজ করে, সেম। জ আর জ ফলা কি বর্ণ? সেম। তাহলে লক্ষ্য করো, আমাদের জ আছে মানে জ ফলা আছে। হ্যাঁ, বয়ের সাথে র ফলা দিলাম, র ফলা পাইছি। আকার কি বর্ণ? স্বরবর্ণ। তারপরে ম প বর্গীয় বর্ণে আছে। জ ফলা ব্রাহ্ম, জ ফলা মানে জ। তারপরে আবার ম দিলাম, ম আমাদের প বর্গে আছে। আকার স্বরবর্ণ। লক্ষ্য করো, র ফলার পরে যে বর্ণ আছে এখানে আছে, এই জন্য কন্য মূর্ধন্য হয়েছে। বলে এই জন্য কন্য দিলাম, মূর্ধন্য হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা যদি বলি দা র, র দিলাম, র আসছে। হ্যাঁ, তারপরে রস্যুকার দিলাম, এরপরে কোনো ন হইলে কন্য মূর্ধন্য। এরপরে কোনো ন হইলে কন্য, বলো তো? মূর্ধন্য। বুঝছো এই পর্যন্ত? সবাই বুঝছো? বুঝছো এই পর্যন্ত? ওকে, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসো সবাই, মোস্ট ইম্পর্টেন্ট। সবাই লক্ষ্য করো, অপ, অপ র, র পাইছি। হ্যাঁ, এই যে আমাদের র আছে। আকার কি বর্ণ? স্বরবর্ণ। এরপরে কি দিলাম? হ। কি দিলাম বলো তো? হ। তাহলে র এর পরে কি আসছে? আকার। এই যে র আছে, র এর পরে কি দিলাম? আকার দিলাম। আকার মানে স্বরবর্ণ। এরপরে কি দিলাম? হ আছে।
দ্যাট মিন্স র এর পরে যে দুইটা বর্ণ আছে আমাদের এখানে আছে, এরপরে যদি কোনো ন হয় অবশ্যই মূর্ধন্য ন, আর হয়ের সাথে মূর্ধন্য লিখতে হলে হয় নিচে ন দিতে হবে। তাহলে তোমরা সাইড নোট দিয়ে একটা জিনিস লিখবা, সেটা হলো হয়ের নিচে ন মানে হলো হযোগ মূর্ধন্য ন, হযোগ মূর্ধন্য ন, হ্যাঁ। আর হয়ের পাশে ন মানে হলো হযোগ দন্তন্য, হযোগ কোন ন দন্তন্য। হয়ের নিচে ন মানে মূর্ধন্য ন, হয়ের পাশে ন মানে দন্তন্য, হয়ের নিচে ন মানে মূর্ধন্য ন, হয়ের পাশে ন মানে দন্তন্য ন। এবার আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ লিখি, পূর্বা, পূর্বা, বা উচ্চারণ করো পূর্বা, পূর্বা। পয় দীর্ঘকারের পরের বর্ণটা হলো র, র, র মানে রেপ। সারা জীবন মনে রাখবা রেপ ইকুয়াল টু র, দুইটার সেম। বলো রেপ ইকুয়াল টু র, দুইটা কি সেম কাজ করে, দুইটা কি কাজ করে সেম কাজ করে। তাহলে পূর্বাহ্ন রেপ পাইছি, রেপ মানে র, হ্যাঁ। তারপরে ব, ব আছে আমাদের প বর্গে, আকার স্বরবর্ণ, এরপরে হ। দ্যাট মিন্স রেপের পরে যে তিনটা বর্ণ আছে আমাদের এখানে আছে না নেই, আছে। এরপরে ন হইলে কোন ন মূর্ধন্য ন, তাহলে পূর্বাহ্নে কোন ন মূর্ধন্য ন। অনুরূপ ভাবে আমরা যদি বলি পরাহ্ন, প র আকার হ, র, র পাইছি, আকার স্বরবর্ণ হ আমাদের এখানে আছে, পরাহ্ন। আমরা যদি বলি প্রাহ্ন, রফলা আকার, হ্যাঁ আকার, তারপরে হ, রফলার পরে আকার হ আসছে, আকার স্বরবর্ণ আর হ আছে, ন হইলে মূর্ধন্য ন। কিন্তু 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 আমরা যদি বলি সায়াহ্ন, ব্র্যাকেটে লিখবা সায়াহ্ন, সায়াহ্নতে পাশে ন লিখবা দন্তন্য, সায়াহ্নতে দন্তন্য, তারপর আবার মূর্ধন্য, মধ্যাহ্নতে দন্তন্য। কেন দন্তন্য? তোমরা বলবা ভাইয়া এখানে অন্তস্থ আছে, আকার আছে, স্বরবর্ণ হ আছে, কিন্তু এরপরে তো মূর্ধন্য হওয়ার কথা। এ লক্ষ্য করে এখানে সবই আছে কিন্তু কি নাই, রি র স, রিকার রফলা রেপ এগুলোর কোনো বর্ণ নাই। বলো সবই আছে কিন্তু রি র কিছুই নাই, আর এখানে তো রি র নাই, সূত্রের কিছু নাই, এই জন্য দন্তন্য। ক্লিয়ার? বলো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? বলো এই পর্যন্ত ক্লিয়ার? পারা যাবে? তাহলে আমি আবারও বলি, র এর পরে আকার, হ এর পরে মূর্ধন্য, তারপরে রেপের পরে ব, ব আমাদের সূত্রে আছে, আকার আছে আমাদের সূত্রে, হ আছে এই জন্য মূর্ধন্য। র এর পরে আকার স্বরবর্ণ, হ আছে আমাদের সূত্রে এই জন্য মূর্ধন্য। রফলার পরে আকার স্বরবর্ণ হ, এই দুটো আমাদের সূত্রে আছে এই জন্য মূর্ধন্য। কিন্তু অন্তস্থ আকার হ মূর্ধন্য হওয়ার কথা ছিল যদি এই ছয়টার কোন একটা শুরুতে থাকতো, বাট এই ছয়টার যে কোনো একটা বর্ণ থাকাটা বাধ্যতামূলক। বলো এই ছয়টার যে কোনো একটা বর্ণ থাকা কি বাধ্যতামূলক? এখনো বুঝছো না বুঝো নাই? এখন বুঝছো? ওকে, সবাই লক্ষ্য করো, লিখবা রূপায়ণ, রয় দীর্ঘকার রু, রয় দীর্ঘকার রু, রয়ের পরে দীর্ঘকার, হ্যাঁ। তারপরে তাহলে রয়ের পরে দীর্ঘকার মানে স্বরবর্ণ, তারপরে প মানে প বর্গীয় বর্ণ, আকার স্বরবর্ণ, অন্তস্থ, অন্তস্থ, এরপরে ন হইলে কোন ন মূর্ধন্য, এরপরে ন হইলে কোন ন বলো মূর্ধন্য। তাহলে রূপায়ণে মূর্ধন্য, কিন্তু মনে রাখবা রূপবান, রূপবান, হ্যাঁ রূপবান, এটাতে আবার দন্তন্য। সাইড নোট, হ্যাঁ। আমরা জানি অতৎসম শব্দে কখনো কন্য হবে না, মূর্ধন্য হবে না। বলো অতৎসম শব্দে কখনো কন্য হবে না, মূর্ধন্য হবে না। আমরা যদি বলি অকর্মণ্য, অকর্মণ্য, তাহলে কি হলো মূর্ধন্য। রেপের পরে ম, ম আমাদের সূত্রে আছে, এরপরে কন্য হয়েছে মূর্ধন্য। সবাই বলো তো এই লাইনটা 1 মিনিটের মধ্যে এখনই তুমি কি করবা, মুখস্থ করবা। সবাই সবাই এখনই মুখস্থ করো, সবাই এখনই মুখস্থ করো, সবাই সবাই এখনই মুখস্থ করো। সবাই পারা যাবে? পারা যাবে বলো তো? আমরা যদি বলি এইরকম যে কার্পণ্য, রেপ এরপরে কন্য হয়েছে, ন হয়েছে, কার্পণ্য, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আমরা যদি বলি কথা দয়ের সাথে রফলা, ব আমাদের সূত্রে আছে, এরপরে ন হইলে কোন হবে মূর্ধন্য হবে। বুঝছ? পারা যাবে? সবাই উত্তর দাও, ক্লিয়ার কিনা এটা? আচ্ছা, এবার আসো আমরা যদি লাস্ট ওয়ান, আমরা যদি বলি গৃহিণী, রিকার, হ্যাঁ, তারপরে হ রস্বীকার দিলাম, তাহলে রিকারের পরে হ, তারপরে রস্বই, হ আছে রস্বই আছে, এরপরে কোন ন মূর্ধন্য, মূর্ধন্য দীর্ঘিকার, গৃহিণী। সবাই একযোগে? সবাই ক্লিয়ার না? তাহলে এই নিয়মটা যদি তুমি পারো, নত্ব বিধানের 80% নিয়ম এর ভিতরে চলে আসছে। বলো
এই নিয়ম যদি তুমি পারো, নত্ব বিধানের 80% তোমার এর মধ্যে চলে আসছে, এই সিস্টেমের মধ্যে চলে আসছে। আমরা যদি বলি রা ব, র আকার স্বরবর্ণ, রয়ের পরে স্বরবর্ণ, ব মূর্ধন্য ন, রাবণ মূর্ধন্য। তাহলে দ্যাট মিনস এই নিয়মটা যদি তুমি পারো, নত্ব বিধানের 80% এখানের মধ্যে চলে আসছে। ঠিক আছে, নত্ব বিধানের 80% এর ভিতরে চলে আসছে। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসো মোস্ট একটা ইম্পর্টেন্ট নিয়ম পড়াই। রয় দীর্ঘকার রু, রয় রস্যুকার রু, রয়ের পরে রস্যুকার, এরপরে গ। বলতো রয়ের পরে রস্যুকার আসছে স্বরবর্ণ, গ কোন বর্গ বর্ণ? ক খ গ। এরপরে কোন ন হইলে মূর্ধন্য হওয়ার কথা, তাহলে মূর্ধন্য ন দিতে হবে, কিন্তু গয়ের নিচে ন দিলে দন্তন্য হয়ে যায়। তাহলে এখানে জাস্ট বুঝাইতে হবে হসন্ত দিয়ে মূর্ধন্যটা ডান পাশে, মানে বুঝাইলা নটা গয়ের সাথে সংযুক্ত, বাট নয়ের নিচে যদি গয়ের নিচে যদি ন দেই তাহলে এটা মূর্ধন্য দন্তন্য হয়ে যাবে, এই জন্য হসন্ত দিয়ে আলাদা বুঝাইছি। ঠিক আছে, তাইলে কোনটা শব্দ ভুল? তোমরা এটা ভুল, রুগ্ন, রুগ্ন এটা ভুল, রুগ্নটা কি ভুল, রুগ্নটা ভুল। কেন ভুল লক্ষ্য করো, সবাই একটু মনে রাখবা। যদি গয়ের নিচে ন হয় তাহলে গয়ের নিচে ন হইলে গ হসন্ত দন্তন্য হয়, কিন্তু আমাদের কথা ছিল, আমাদের রুলস অনুযায়ী রয়ের পরে রস্যু, র পাইছি, রস্যু স্বরবর্ণ, গ কবর্গীয় বর্ণ, এরপরে কোন হবে? মূর্ধন্য। তো মূর্ধন্য গয়ের নিচে ন দিলে মূর্ধন্য হয় না, গয়ের নিচে ন দিলে দন্তন্য হয়ে যায়। এই জন্য হসন্ত দিয়ে বুঝাইছি, এই দুইটা সংযুক্ত হিসেবে আছে, বাট গয়ের নিচে দিতে পারি নাই। গয়ের নিচে দিলে এটা কি ন হয়ে যাবে? এটা দন্তন্য হয়ে যাবে, বাট এখানে মূর্ধন্য লাগবে নিয়ম অনুযায়ী, এই জন্য এটা কারেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা আসবে, হ্যাঁ, রুগ্ন বানান পরীক্ষা আসবে, রুগ্ন বানান পরীক্ষা আসবে, এটা ইম্পর্টেন্ট, এটা ভুল। ক্লিয়ার? এবারে রুগ্ন বুঝছে সবাই কেন আলাদা দিলাম রুগ্ন? ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, নেক্সট রুল নাম্বার 3 দেখবা, চবর্গীয় বর্ণের সাথে, চবর্গীয় বর্ণের সাথে সাথে সব সময় মূর্ধন্য হয়। তো মূর্ধন্য হয়, আরেকটা রুলস শিখে রাখো, মূর্ধন্য হয়। চবর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য হয়, মূর্ধন্য হয়। একসাথে দুইটা নিয়ম তোমরা পড়ে ফেলতে পারো। বলো টবর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য হয়, আবার কি হয়? মূর্ধন্য হয় টবর্গীয় বর্ণের সাথে। ওকে, এখন লক্ষ্য করো, আমরা যদি বলি কণ্টক, কণ্টক, হ্যাঁ, আমরা যদি বলি ঘন্টা, ঘন্টা, আমরা যদি বলি লুণ্ঠন, সবাই লিখবা লুণ্ঠন, হ্যাঁ, আমরা যদি বলি কাণ্ড, কাণ্ড, বুঝছো? আমরা যদি বলি কণ্ঠ, কণ্ঠ, টবর্গীয় বর্ণ, কোন বর্গীয় বর্ণ? টবর্গীয় বর্ণ। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? লিখছ? আমরা যদি বলি নির্গণ্ঠ, নির্গণ্ঠ না নির্গণ্ঠ, তাই না? আমরা যদি বলি এরকম যে পণ্ডিত, সবাই লিখবা অপ্রয়োজনীয়। আমি কমেন্ট সেকশন দেখছি, কয়েকজন অপ্রয়োজনীয় কথা বলো, অপ্রয়োজনীয় কথা না বললে শুধু প্রয়োজনের কথা বলো, মানে যেগুলো তোমার কি হবে, কাজে লাগবে। ওকে, বুঝছো? ওকে, আমরা যদি বলি খণ্ড, তাহলে কি বললাম? টবর্গীয় বর্ণের সাথে সবসময় কোন স হবে? কোন ন হবে? মূর্ধন্য। বলো, টবর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য হবে। আর এগুলোর সাথে আবার কি হয় বলো তো? মূর্ধন্য হয়। বলো, এগুলোর সাথে আবার কি হয়? মূর্ধন্য হয়। টবর্গীয় বর্ণের সাথে সবসময় কোন, আবার মাঝে মধ্যে কি হয়? মূর্ধন্য হয়। যেমন লক্ষ্য করো, আমরা যদি বলি কষ্ট, আমরা যদি বলি কষ্ট, নষ্ট, ভ্রষ্ট, এগুলো দুই কারণেও হয়, এগুলো আরো কারণ আছে, হ্যাঁ। তারপর লক্ষ্য করো অনুষ্ঠান, অনুষ্ঠান, আমরা যদি বলি দ্রষ্টব্য, টবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয়, আবার কি হয়? মূর্ধন্য হয়। টবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয়, আবার কি হয়? মূর্ধন্য হয়। কিন্তু পার্থক্য আছে, লক্ষ্য করো। সাইড নোট, সাইড নোট, হ্যাঁ, সাইড নোট, লক্ষ্য করো, আমরা যদি বলি কান্ডারি, এই কান্ডারি শব্দে আবার দন্তন্য, কান্ডারি শব্দে আবার কোন আছে বলতো? দন্তন্য আছে। সবাই এইটুক যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য আজকে আমার
নিয়ম। এটা তো হলো সত্য বিধানের জন্য লিখছি, মূল সাইড নোটটা হইলো এইরকম, লক্ষ্য করো কান্ডারি, এই কান্ডারি শব্দটাতে নরমালি মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে কোন বলতো দন্তন্য, কারণ এটা বাংলা শব্দ। এটা কি শব্দ? বাংলা শব্দ, এটা তৎসম শব্দ না, বুঝছো? তারপরে ঠান্ডা, ঠান্ডা এটাতে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে দন্তন্য, কারণ এটা কি শব্দ জানো? হিন্দি শব্দ। বলো ঠান্ডা কি শব্দ? হিন্দি শব্দ। ওকে, আমরা বলতে পারি ঝান্ডা, মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা আসবে, ঝান্ডা এটা কি শব্দ? হিন্দি শব্দ। এগুলো মুখস্থ করতে হবে। তাইলে আমরা জানি টবর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কখনো মূর্ধন্য হবে না, কিছু ক্ষেত্রে কখনো কি হবে না? মূর্ধন্য হবে না। ওকে, যেমন গুন্ডা, গুন্ডা এই গুন্ডা হলো দেশি শব্দ, এখানেও মূর্ধন্য হবে না। বলো গুন্ডা কি শব্দ? দেশি শব্দ, এখানে কন্যা হবে না, মূর্ধন্য হবে না। বুঝছো না বোঝো নাই? যেমন পান্ডা, পান্ডা পান্ডাতে হবে না। পান্ডা কি শব্দ হইতে পারে বলতো? পান্ডা হলো হিন্দি শব্দ। পান্ডা কি শব্দ বলতো? হিন্দি শব্দ। তাহলে পান্ডাতে কখনো গুন্ডা, পান্ডা, ঝান্ডা, ঠান্ডা, একসাথে বলো ঠান্ডা, ঝান্ডা, গুন্ডা, পান্ডা, আন্ডা, এই আন্ডাতে কখনো মূর্ধন্য হবে না। আন্ডা, হ্যাঁ, এই আন্ডা হলো কি শব্দ বলতো? আন্ডা হলো বাংলা শব্দ, মানে তৎসম শব্দ না। আন্ডা হলো কি শব্দ? বাংলা শব্দ, মানে কি তৎসম শব্দ না। হ্যাঁ, বুঝছো বিষয়টা? বুঝছো? আরেকটা শব্দ আছে, আরেকটা শব্দ আছে লণ্ঠন, লণ্ঠন, লণ্ঠন এটাতে হবে না, মনে রাখবে এটা ইংরেজি শব্দ। লণ্ঠন কি শব্দ? ইংরেজি শব্দ। ওকে, তাইলে আমরা বলছি টবর্গীয় বর্ণের সাথে নরমালি মূর্ধন্য হয়, মূর্ধন্যের সাথে এক্সট্রা দিলাম, তারপরে ভিন্ন আছে এই কয়েকটা, হ্যাঁ, কান্ডারি, ঠান্ডা, ঝান্ডা, গুন্ডা, পান্ডা, আন্ডা, লণ্ঠন, লণ্ঠন। ওকে, এগুলো কি শব্দ? এগুলো অতৎসম শব্দ। আমরা নত্ব বিধান শুধু কোন শব্দে মানবো? তৎসম শব্দে মানবো। আরেকটা বিষয়, তোমরা যারা এরকম করেছো, ভাইয়া কিন্তু এরকম করি না, সবাই লক্ষ্য করো, তোমরা 9টা লেজ বাসা পর্যন্ত নিয়ে গেছো, মাত্রা বাম পাশে দিছো, তাহলে হইলো? হবে না, এটা হলো মূর্ধন্য না, এটা দন্তন্য হয়েছে। লেজ দিবা না, মাত্রা ডান পাশে, এটা মূর্ধন্য। লেজ দিবা না, মাত্রা এখানে, এটা দন্তন্য। লেজ বাসা পর্যন্ত নিয়ে গেছো, মাত্রা বাম পাশে, কোন দন্তন্য। তাহলে লেজে কোনো উপকার নাই। বলো লেজে কোনো উপকার নাই, মাত্রায় উপকার। আমি প্রত্যেকটার বাম পাশ ফাঁকা রেখেছি যেগুলো নিয়ম অনুযায়ী হয়েছে, যেগুলো নিয়ম অনুযায়ী হয়েছে, প্রত্যেকটার বাম পাশ ফাঁকা রেখেছি যেগুলোতে মূর্ধন্য হয়েছে। বাট তোমরা যারা একত্রিত করে দিয়েছ, তোমরা ভুল করেছ, এখনই কারেকশন করো। আমরা পড়াচ্ছি নত্ব বিধান, আর নত্ব বিধানের দিনে যদি তুমি বিধান লঙ্ঘন করো, তাহলে তো জীবনে কিছু পারবা না। ওকে, ওকে, হিন্দি বাংলাদেশি শব্দ কিভাবে বুঝবা? এগুলো যত বেশি প্র্যাকটিস করবো আমরা, তত ভালো বুঝতে পারবো। এগুলো নিয়ে অত বেশি টেনশন নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে সবকিছু আমরা কি করব? পেরে যাব। তাহলে আমরা এই 3টা নিয়মের মধ্যেই শব্দত্ব বিধান শিখে ফেলেছি, লক্ষ্য করো। কিন্তু বই আবার বলেছে, লক্ষ্য করো, 4 নাম্বার বই একটা কথা বলছে, বলে যে অয়ন, অয়ন অথবা আয়ন, জাস্ট এক্সট্রা একটা আয়নের পর, আয়ন এর পর মূর্ধন্য হয়। বই বলতেছে এইভাবে, কিন্তু আমরা অন্যভাবে পড়েছি। লক্ষ্য করো, আমরা এগুলো পড়ে ফেলেছি। লক্ষ্য করো, যেমন র, রা, র এর পরে আকার স্বরবর্ণ, ম পবর্গীয় বর্ণ, আকার স্বরবর্ণ, অন্তস্থ আমাদের ওই লাইনে ছিল মূর্ধন্য, আর তারা বলছে আয়নের কারণে মূর্ধন্য। অনুরূপ ভাবে আমরা বলতে পারি চন্দ্রায়ন, চন্দ্রায়ন কোন মূর্ধন্য, তারা বলছে আয়নের পরে মূর্ধন্য, আর আমরা বলছি রফলার পরে আকার, অন্তস্থ এর পরে মূর্ধন্য। হ্যাঁ, আমরা তারপরে বলতে পারি, লিখবা রবীন্দ্রায়ন, রবীন্দ্রায়ন, তারা বলছে আয়নের পরে মূর্ধন্য, তারা বলছে কি আয়নের পরে মূর্ধন্য, আর আমরা বলছি র এর পরে ব দীর্ঘ স্বরবর্ণ। ঠিক আছে, আমরা আমাদের নিয়ম অনুযায়ী কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। আমরা এখান থেকে না ধরে এটা রফলা থেকে ধরি। লক্ষ্য করে রফলা, রফলার পরে আকার স্বরবর্ণ, অন্তস্থ আমাদের নিয়ম আছে, মূর্ধন্য হয়েছে। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? তারা বলছে রূপায়ন, 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 আয়নের পরে মূর্ধন্য। আর আমরা দেখছি আমাদের সূত্র অনুযায়ী মূর্ধন্য হয়েছে। বলো আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের সূত্র অনুযায়ী মূর্ধন্য হয়েছে। তারা আবার আরেকটা নিয়ম লিখেছে, লক্ষ্য করে, এরকম যে পূর্ব পদে, পূর্ব পদে লিখবা, পূর্ব পদে অপর অথবা পরা, পূর্ব পদে অপর অথবা পরা থাকলে, থাকলে মূর্ধন্য হয়। তাদের এই কথা এরকম, কিন্তু আমরা এগুলো দরকার নাই। মূর্ধন্য বলতে হয় নিচে ন হয়, হয় নিচে ন হবে। হ্যাঁ, হয় নিচে ন হবে। ওকে, আর আমরা ডিরেক্ট পড়েছি
অপ র, র এর পরে আকার, হ এর পরে মূর্ধন্য হয়। আমরা তো নিয়ম অনুযায়ী পড়েছি, আর তারা বলছে পূর্ববর্তী অপর পরা এগুলো থাকলে মূর্ধন্য হয়। আমরা যদি বলি পরা, পরা এরপরে হ এরপরে মূর্ধন্য পরাহ্ন, ঠিক আছে। আমরা যদি বলি প্রাহ্ন, হ এরপরে মূর্ধন্য। নিয়ম অনুযায়ী আমাদের ওই এক রুলসেই কি এই সবগুলো নিয়ম কি হয়েছে, খেটে গেছে, আমাদের ওই এক রুলসের মধ্যেই এগুলো চলে আসছে। তারপরে আসো, লক্ষ্য করো, এবার আসো মূর্ধন্য হয় না কোথায়? মূর্ধন্য হয় না, হয় না যেখানে, হয় না যেখানে, সবাই একটু দেখো, মূর্ধন্য হয় না যেখানে। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখো, মূর্ধন্য হয় না। প্রথমে আমরা দেখবো ক্রিয়াতে মূর্ধন্য হয় না। কোথায় হয় না বলতো? ক্রিয়াতে। ওকে, নিয়মে পড়লে হবে না। যেমন করি, সরি, ক্রিয়াতে কন্য হবে না, মূর্ধন্য হবে না। যেমন ক র, র একার, র এর পরে একার, স্বরবর্ণ এর পরে মূর্ধন্য হওয়ার কথা, হয়েছে দন্তন্য। যেমন ধরেন, ধরেন, র এর পরে একার এরপরে মূর্ধন্য হওয়ার কথা, হয়েছে দন্তন্য। যেমন মারেন, মারেন, র এর পরে একার এরপরে মূর্ধন্য। তাহলে লক্ষ্য করো, করেন, ধরেন, মারেন, লক্ষ্য করো এই যে প্রত্যেকটা ক্রিয়া, ক্রিয়ার পরে কখনো মূর্ধন্য হয় না। হ্যাঁ, তারপরে লক্ষ্য করো, সবাই লিখবা সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে কখনো কন্য হবে না, মূর্ধন্য হবে না। যেমন লক্ষ্য করো, লিখবা ত্রিনয়ন, রফলা এরপরে মূর্ধন্য হওয়ার কথা, হয়েছে দন্তন্য, কারণ সমাসবদ্ধ শব্দ ত্রিনয়ন। লক্ষ্য করো, ছাত্র, রফলা এরপরে নিবাস, নিবাস, তাহলে এখানে কন্য হয়েছে, দন্তন্য হয়ে গেছে, হওয়ার কথা কি মূর্ধন্য, ঠিক আছে। তারপরে আসো, লিখবা সর্ব, সর্বনাম কন্য হয়েছে, রেপের পরে ব, তারপর মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে কন্য বলতো, দন্তন্য। কারণ কি বলতো, কারণ কি? আমরা জানি কোথায় মূর্ধন্য হবে না, মূর্ধন্য হবে না কোথায়? সমাসবদ্ধ শব্দে কখনো কন্য হবে না বলতো, মূর্ধন্য হবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, বিদেশি শব্দে, কোন শব্দে? বিদেশি শব্দে, শব্দে কখনো কন্য হবে না, মূর্ধন্য হবে না। বিদেশি শব্দ বলতে অতৎসম শব্দ বুঝাইছি। বলো, বিদেশি শব্দ বলতে কি? অতৎসম শব্দ বুঝাইছি, কখনো কন্য হবে না, মূর্ধন্য হবে না। লক্ষ্য করো সবাই, যেমন ম ডান, রেপের পরে মূর্ধন্য হওয়ার কথা হয় না, কারণ এটা বিদেশি শব্দ। যেমন লক্ষ্য করো, আমরা যদি বলি এরকম যে কর্নেল, কর্নেল রেপের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে দন্তন্য, কারণ এটা বিদেশি শব্দ। এটা কি শব্দ বলো? বিদেশি শব্দ। লক্ষ্য করো, বললাম আয়রন, আয়রন রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয় না, কারণ বিদেশি শব্দ। হ্যাঁ, তারপরে আমরা বললাম কোরআন, কোরআন, কোরআন রয়ের পরে আকার এরপরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয় নাই, কারণ বিদেশি শব্দ, ঠিক আছে। আমরা বললাম শিহরণ, রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয় নাই, কারণ এটা দেশি শব্দ, ঠিক আছে। তারপরে আমরা বললাম, লক্ষ্য করো, চিরুনি, চিরুনি রয়ের পরে কোন মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে দন্তন্য, কারণ দেশি শব্দ। তারপরে লক্ষ্য করো, কারখানা, র, র এর পরে খ, খ স্বরবর্ণ, সরি ক বর্গীয় বর্ণ, আকার স্বরবর্ণ এরপরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয় না, দন্তন্য, কারণ এটা ফার্সি শব্দ, মানে বিদেশি শব্দ। তারপরে লক্ষ্য করো, পরগনা, পরগনা র এর পরে গ এরপরে মূর্ধন্য হওয়ার কথা, হয়েছে দন্তন্য, মূর্ধন্য হওয়ার কথা, হয়েছে দন্তন্য। পরগনা শব্দ মুখস্থ করবা, মনে রাখবা দুইটা শব্দ, একটা হলো কারখানা আর একটা হলো পরগনা। তোমার পরীক্ষা আসবেই, তোমার পরীক্ষা কি আসবেই। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে, তারপর আসো, লিখবা দূরবীন, দূরবীন, দূরবীন শব্দ নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয় নাই, কারণ কি শব্দ? বিদেশি শব্দ, ফার্সি শব্দ। তাহলে মনে রাখবা, বিদেশি শব্দে কখনোই কন্য হবে না, মূর্ধন্য হবে না। সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হবে না, ক্রিয়াতে মূর্ধন্য হবে না। কোথায় হবে না? ক্রিয়াতে। লাস্ট ওয়ান লেখো, লিখবা ত বর্গীয় বর্ণের সাথে, ত বর্গীয় বর্ণের সাথে, বর্ণের সাথে কখনো মূর্ধন্য হবে না। কোন বর্গীয় বর্ণের সাথে? ত বর্গীয় বর্ণের সাথে কখনো কন্য হবে না, মূর্ধন্য হবে না। যেমন লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম গ্রন্থ, রফলা এরপরে মূর্ধন্য হওয়ার কথা হয় না, কারণ থ এর সাথে আসছে, ত বর্গীয় বর্ণ। তারপর আমরা যদি বলি বৃন্দ, রিকার এরপরে মূর্ধন্য হওয়ার কথা, হইতে দন্তন্য। আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, ক্রন্দন, ক্রন্দন রফলা এরপরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে দন্তন্য। তোমরা একটু এগুলো বুঝো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু এগুলো বুঝার ট্রাই করো। কি বলছি বলো, সবাই একটু বোঝার ট্রাই করো, কোন বর্গীয় বর্ণে মূর্ধন্য হবে না? সবাই, সবাই, সবাই লিখবা, সবাই দেখো, একটু ভালোভাবে দেখো, কোন বর্গীয় বর্ণে বলছি মূর্ধন্য হবে না? ত বর্গীয় বর্ণে। কোন বর্গীয় বর্ণে?
বুঝছো? যে লক্ষ্য করো, আমরা যদি বলি এরকম যে ভ্রান্ত, বয়ের ফলে আকার, এরপরে রফলা, রফলার পর আকার, এরপরে মূর্ধন্য হওয়ার কাছে হয় না, কারণ তবর্গীয় বর্ণের সাথে আসছে। কোন বর্গীয় বর্ণের সাথে আসছে? তবর্গীয় বর্ণের সাথে আসছে। বুঝছো? তবর্গীয় বর্ণের সাথে কখনোই কোন হবে না, মূর্ধন্য হবে না, মূর্ধন্য স নরমালি হয় না। এ পর্যন্ত লিখছ? এ পর্যন্ত লিখছ? এ পর্যন্ত লিখছ? ওকে, তাহলে আমরা কি লিখলাম? লক্ষ্য করো, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এতক্ষণ কোথায় কোথায় কি হয় না, মূর্ধন্য হয় না। বলো কোথায় কোথায় মূর্ধন্য হয় না। লিখছো এই পর্যন্ত? সবাই লিখছ? লিখছো এই পর্যন্ত? ওকে, এবার আসো, আমরা বানানের সাথে আরো অনেক কিছু আছে, বানানের সাথে আমরা অনেক কিছু আছে। আমরা যদি এরপর একটা নিয়ম পড়ি, মনে রাখবা, লক্ষ্য করো, আমরা গুরুত্বপূর্ণ কিছু নিয়ম লিখবো। 3 নাম্বার একটা শর্টকাট নিয়ম লিখবা আলী, তারপরে অঞ্জলি, আলী অঞ্জলি, তারপরে আবলি, আবলি যুক্ত শব্দে, যুক্ত শব্দে সবসময়, সবসময় রস্বইকার হয়, রস্বইকার হয়। আলী অঞ্জলি আবলি যুক্ত শব্দে সবসময় কি হয়? রস্বইকার হয়। আলী যুক্ত শব্দে অঞ্জলি আবলি যুক্ত। লক্ষ্য করো, আমরা বানানের সাথে অনেক কিছু বলেছি, পড়াবো। হ্যাঁ, লক্ষ্য করো, যেমন আলী, যেমন আমরা বলতে পারি সোনালী, সোনালী। হ্যাঁ, আমরা বলতে পারি মিতালি, মিতালি। ওকে, আমরা বলতে পারি মিতালি, আমরা বলতে পারি রূপালী, রূপালী। ঠিক আছে, শুধু আলী থাকলে এরকম হবে। আলীযুক্ত সকল শব্দে কি হবে? আর আলীযুক্ত সকল শব্দে কি হবে? রস্বইকার হবে। বলো আলীযুক্ত সকল শব্দে রস্বইকার হবে। তারপর অঞ্জলি, লক্ষ্য করো, আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। ওকে, অঞ্জলি যুক্ত সকল শব্দে কি হবে? রস্বইকার হবে। আমরা যদি বলি গীতাঞ্জলি, গীতাঞ্জলি, অঞ্জলি যুক্ত শব্দে কি হবে? রস্বইকার হবে। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? ওকে, আমরা যদি বলি পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, অঞ্জলি যুক্ত শব্দে রস্বইকার হয় কিনা সেটা দেখো। পুষ্পাঞ্জলি, তুমি আবার বললে না গীতাঞ্জলি, গীত লিখতে দীর্ঘইকার লাগে। ঠিক আছে, তারপরে আবলি যুক্ত শব্দে, যেমন আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, প্রশ্নাবলী, প্রশ্নাবলী। আমরা যদি বলি কার্যাবলী, হ্যাঁ, তারপরে আমরা যদি বলি রচনাবলী, রচনাবলী। তাহলে আবলি যুক্ত শব্দে সবসময় কি হবে? রস্বইকার হবে। আবলি যুক্ত শব্দে সবসময় কি হবে বলতো? রস্বইকার হবে। আবলি যুক্ত শব্দে সবসময় কি হবে? রস্বইকার হবে। লিখছ? সবাই লিখে বলো, সবাই দ্রুত লেখো। আর 3-4টা নিয়ম পড়াবো, ওর ভিতর থেকে একটা প্রশ্ন কমন চলে আসবে। সবাই কঠিন একটা নিয়ম একটু পরে যাব, সবাই লিখবা। লিখছ? ওকে, তারপর আরেকটা নিয়ম আসো, লক্ষ্য করো, আমরা এরকম লিখবো যে স্টার দিয়ে লিখবা, মনে রাখবা দীর্ঘই অথবা কি কার? দীর্ঘইকার প্লাস, মানে এই বর্ণ যেখানে আছে এরপরে যদি ত থাকে অথবা তা থাকে অথবা তয়ের নিচে কি থাকে? বফলা থাকে। কয়টা বর্ণ বললাম? 3টা। অথবা নিযুক্ত হয়, নিযুক্ত হয়, অথবা বিদ্যা যুক্ত হয়, এরপরে বিদ্যা, ঠিক আছে, অথবা জগৎ যুক্ত হয়। কি বললাম? জগৎ যুক্ত হয়, বিদ্যা যুক্ত হয়, জগৎ যুক্ত হয়, অথবা পরিষদ যুক্ত হয়, পরিষদ। লক্ষ্য করো, মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কি বললাম? অথবা আমরা বলতে পারি সভা যুক্ত হয়, সভা প্লাস ইকুয়াল টু কি লিখবা? ইকুয়াল টু লিখবা রস্বইকার, রস্বই হবে। হ্যাঁ, হয়। তাহলে কি বুঝাইলাম সবাই একটু বুঝো। শুরুতে থাকবে, শুরুতে থাকবে, লক্ষ্য করো, দীর্ঘই, দীর্ঘের পরে যদি ত, তা, তয়ের নিচে বফলা, নি, বিদ্যা, জগৎ, পরিষদ, সভা যুক্ত হয়, মানে একটা শব্দের শেষে দীর্ঘইকার, এরপরে যদি এই ধরনের শব্দ যুক্ত হয় বা বর্ণ যুক্ত হয়, এরপরে ওই দীর্ঘইকারটা কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। দীর্ঘইকারটা কি হয়ে যাবে বলতো? রস্বইকার হয়ে যাবে। ওকে, লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম, আমরা যদি বলি এইরকম, লক্ষ্য করো, সহকারী, সহকারী, এটা কি কার? শেষে দীর্ঘইকার, যোগের সঙ্গে কি দিলাম? তা দিলাম। তাহলে কি হলো? সহকারিতা। কি কার হয়ে গেল? রস্বইকার হয়ে গেল। লক্ষ্য করো সবাই, এখানে কি ছিল? দীর্ঘইকার, তার সাথে তা যুক্ত করে কি বানায় ফেলছো?
রস্বীকার। তাহলে দীর্ঘইকারের পরে যদি এই ধরনের বর্ণ যুক্ত হয় কোনকার হবে? রস্বীকার হবে। বলো কোনকার হবে? রস্বীকার হবে। বুঝছো না বুঝো নাই? বুঝছো? এখন আমরা যদি বলি প্রতিযোগী, এটা দীর্ঘইকার, বাট এখন এই প্রতিযোগীর শেষে যদি তা যুক্ত করি, একবারে লিখে ফেলি, তাহলে কি হয়ে যাবে? রস্বীকার। প্রতিযোগিতা, গীতা। ওকে, শেষে কি যুক্ত হয়েছে? তা। আর এটা কি হয়ে গেছে? রস্বীকার হয়েছে। বুঝছো? বুঝছো? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ওকে, তারপরে আসো আমরা যদি বলি প্রবাহী, দীর্ঘইকার। এখন এর সঙ্গে আমরা ত দিলাম, তাহলে কি হলো? প্রবাহিত। ত যুক্ত করে দিচ্ছে, রস্বীকার হয়ে গেছে। পারা যাচ্ছে? পারা যাচ্ছে? পারা যাচ্ছে? আমরা যদি বলি কৃতি, কৃতি দীর্ঘইকার, বাট আমরা যদি বলি কৃতিত্ব, কৃতিত্ব, বফলা দিলাম, কি কার হয়ে গেল? রস্বীকার হয়ে গেল। আর এটা আমি আমার শর্টকাটে বলি, শেষের দীর্ঘইকার মাঝে ঢুকলে রস্বীকার হয়। শেষের দীর্ঘইকার মাঝে ঢুকলে রস্বীকার হয়। পাশের নোট লেখো, লিখবা শেষের দীর্ঘইকার, দীর্ঘইকার মাঝে ঢুকলে, ঢুকলে আমরা এভাবে বলি, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বীকার হয়, রস্বীকার হয়। শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি কার হবে? রস্বীকার হবে। লিখছ? শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি কার হবে? রস্বীকার হবে। লিখছ এই পর্যন্ত? লিখছ এ পর্যন্ত? ঠিক আছে। ওকে, আমরা যদি বলি, লক্ষ্য করো, দায়ী, আমরা যদি বলি কি দায়ী, এবং এখন দায়িত্ব লিখলাম, দায়িত্ব, তাহলে কি হলো? শেষেরটা মাঝে আসছে, কি কার হয়ে গেছে? রস্বীকার হয়েছে। পারা যাবে? পারা যাবে? আমরা যদি বলি একাকী, একাকী, ত দিলাম, কি হয়ে গেল? একাকিত্ব, একাকিত্ব। এখন কি কার হয়ে গেছে? রস্বীকার হয়েছে। দীর্ঘইকার ছিল কয়ের সাথে? কয়ের সাথে। এখন কি কার হয়ে গেছে? রস্বীকার হয়েছে। বুঝছো না বুঝো নাই? এ পর্যন্ত ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে? আমরা যদি বলি, লক্ষ্য করো, দূরদর্শী, 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 আমি বললাম দূরদর্শিতা, লক্ষ্য করো, সবাই লিখবা দূরদর্শিতা, দূরদর্শিতা। পারা যাবে? তাহলে কি বলছিলাম? শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি কার হবে? বলতো, শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি কার হবে? রস্বীকার হবে। শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি কার হবে? রস্বীকার হবে। ওকে, আমরা বানান রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিয়ম পড়াচ্ছি। এটা পড়লে তোমরা অনেক জিনিস সহজ হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে। লিখবা সবাই, লিখবা এরকম যে বিশেষণ, বিশেষণ, সবাই লিখবা, সবাই। জি, আমি ক্লাসে। ওকে, লক্ষ্য করো, বিশেষণ, বিশেষণকে বিশেষ্য বানাইতে হইলে বিশেষণ যোগ তা ইকুয়াল টু লিখবা, বিশেষণ যোগ তা ইকুয়াল টু লিখবা বিশেষ্য। সবাই এই একটা নিয়ম তুমি পড়লে একটা কমন পাবা। দুনিয়াতে এত এত ভুল এই নিয়মের উপর নির্ভর করে। বিশেষণ যোগ তা কি হলো? বিশেষ্য। তারপরে লিখবা বিশেষণ। এই একটা নিয়ম তোমাকে পারতে হবে, বিশেষণ প্লাস জ অথবা জফলা, দুইটাই সেম বর্ণ, ইকুয়াল টু বিশেষ্য, ইকুয়াল টু কি? বিশেষ্য। যখন মনে রাখবা জবা জফলা দিবা, তার ব্র্যাকেটে লিখবা আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর কি পাবে? বৃদ্ধি পাবে। এই নিয়মটা তোমাকে পড়তে হবে, আদিস্বর বৃদ্ধি পাবে। এই নিয়মের উপর নির্ভর করে একটা প্রশ্ন তুমি কি পেয়ে যাবা? কমন পেয়ে যাবা। তাহলে আমরা কি বলছি বলতো? বিশেষণ যোগ তা, বিশেষণকে বিশেষ্য বানাইতে হলে তার তা দিবা, বিশেষণকে বিশেষ্য বানাইতে হইলে জবা জফলা দিবা। বাট তার জবা জফলা দেওয়া যাবে না একসঙ্গে, মনে রাখবা, শুধু তা দিবা, নতুবা এই দুইটা দিবা। যখন জবা জফলা দিবা আদিস্বর বৃদ্ধি পাবে, মানে পরিবর্তন হবে। আদিস্বর কি পাবে বলতো? পরিবর্তন হবে। এবার আসো, লক্ষ্য করো, আমরা বললাম, বোঝার ট্রাই করো, সবাই ভালোভাবে দেখবা। দরিদ্র, এই দরিদ্র একটা বিশেষণ, কিভাবে বুঝবা বলতো? দরিদ্র ছেলে, দরিদ্র মেয়ে হয়, তাহলে এটা একটা বিশেষণ, এটা একটা কি বিশেষণ? তাহলে এটাকে বিশেষ্য বানাবো। দরিদ্র যোক্তা, শুধু তা দিবা, কোনো পরিবর্তন হবে না, যেভাবে ছিল জাস্ট তাটা যুক্ত হয়ে যাবে। তাহলে দরিদ্রতা, তাহলে দরিদ্র যোক্তা কি হলো? দরিদ্রতা, কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বুঝছো বলতো? এটা হলো বিশেষণ, দরিদ্র হলো বিশেষণ। বলো, দরিদ্র হলো কি? বিশেষণ। আর এটা দিছে এখন কি হয়ে গেছে?
বিশেষ্য হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? বিশেষ্য। কি দিয়ে বিশেষ্য বানাইছো? তা দিয়ে। তাহলে দরিদ্র শব্দটা সঠিক, দরিদ্রতা সঠিক। এবার আসো, দরিদ্র আরেকভাবে লেখা যায়। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই একটু দেখবে, এবার ভালোভাবে দেখবা। লিখবা দরিদ্র, তাহলে এটা কি? বিশেষণ। দরিদ্রের সঙ্গে আমরা জ দিলাম বা জফলা, একই কথা। দরিদ্র যোগ জ দিলে কি হয়ে যাবে? আদিস্বর বৃদ্ধি পাবে। বলো, আদিস্বর কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধির নিয়ম তোমাকে জানতে হবে। বৃদ্ধির নিয়ম নিয়ম তোমাকে জানতে হবে, নতুবা তুমি পারবা না। আদিস্বর বৃদ্ধির নিয়ম, আদিস্বর প্রথম স্বর যদি অ থাকে সেটা আমরা আ লিখবো। শুরুতে যদি অ থাকে আমরা আ লিখবো। শুরুতে যদি শুধু রি থাকে, শুরুতে আদিস্বরে রি, এগুলো স্বরবর্ণ, স্বরবর্ণ চেঞ্জ, সেই জায়গায় আমরা আর লিখবো, আর লিখবো। হ্যাঁ, শুরুতে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে এর পরিবর্তে আমরা ওই লিখবো। হ্যাঁ, আর রস্যু অথবা দীর্ঘ বা রস্যুকার বা দীর্ঘকার থাকলে আমরা ও লিখবো। তাহলে আদিস্বর বৃদ্ধির সিস্টেমটা হলো ওই আদি মানে শুরুতে যদি যেই স্বরবর্ণ থাকে সেটা চেঞ্জ হবে। আর চেঞ্জ হবে কোন স্টাইলে? যদি অ থাকে আ লিখবো, রি থাকলে আর লিখবো, রস্বই দীর্ঘইকার থাকলে ওইকার লিখবো, রস্যুকার দীর্ঘকার থাকলে ঔকার লিখবো। এবার আসো, তাহলে আদিতে কি আছে একটু সবাই দেখো তো। আদিতে দ, দয়ের সাথে একটা অ আছে। কি আছে? অ আছে। তাহলে অ এ থাকলে আমরা আ লিখবো। হ্যাঁ, তাহলে কি হবে? অ থাকলে আমরা আ লিখবো। দয়ের অ ছিল, আ লিখে ফেলছি। বাকি সব লক্ষ্য করো, দাড়ি, তারপরে কি দয় রফলা। এই জটা কি কখনো এটার সাথে দিলে উচ্চারণ করা যায়? যায় না। তাহলে আমরা জানি যেটা জ সেটাই জফলা, আমরা জানি যেটা জ সেটাই কি ফলা? জফলা। তাহলে আমরা এখানে কি করব? জনা দিয়ে জফলা দিব। জনা দিয়ে কি দিলাম? জফলা দিলাম। তাহলে এটাও কি কারেক্ট? তাহলে এটা কি বলতো? এটা হলো, সবাই দেখো, এটা কি? এটা হলো বিশেষণ। এটা কি? এটা হলো বিশেষণ। আর এটা কি? এটা হলো বিশেষ্য। এটা কি? বিশেষ্য, বিশেষ্য। ওকে, কি দিয়ে বিশেষ্য বানাইছো? জ দিয়ে। জ আর জফলা সেম বর্ণ। তাহলে দরিদ্রের সঙ্গে যখন জ বা জফলা দিব আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর বৃদ্ধি হলো শুরুতে অ থাকলে আ লিখবো, রি থাকলে আর লিখবো, রস্বই দীর্ঘকার থাকলে ঐকার লিখবো, রস্যুকার দীর্ঘকার থাকলে ঔকার লিখবো, রস্যুকার দীর্ঘকার থাকলে কি কার লিখবো? ঔকার লিখবো। বুঝছো? এবার আসো, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি তুমি এরকম বলো যে দারিদ্রতা, যদি তুমি এরকম বলো, লক্ষ্য করো, সাইড নোটে লিখবে এরকম। হ্যাঁ, যদি তুমি বলো এরকম দারিদ্র, হ্যাঁ, তাহলে দারিদ্র হইছে না? হইছে না? হইছে। তাহলে জফলা দিয়ে নাউন বানাইলাম। এবার দিলাম আবার তা। তাহলে ঘটনাটা কোন জায়গায় ঘটছে? তুমি এটার ভিতরে একবার জ দিছ, জ দিয়েছ, আবার তা দিছ, মানে বিশেষণ। দরিদ্রটা হলো বিশেষণ, এর ভিতরে তাও দিছ, আবার জফলা দিছ, দুইটা দিয়ে এটারে দারিদ্রতা বানাইছো। বা এটা তো ভুল। তাহলে এটা ভুল। এটা যারা বুঝছ তারা দুনিয়ার অনেক নিয়ম ভালোভাবে বুঝতে পারবা। দরিদ্র বিশেষণ, তা দিছি, বিশেষ্য হইছে, দরিদ্রতা। ঠিক আছে, দরিদ্র বিশেষণ জ দিয়ে দারিদ্র বানাইছি, বাট এখানে জফলা আছে, এখানে তা আছে। এখানে একটা তা দিলে জবা জফলা দেওয়া যাবে না, জবা জফলা দিলে তা দেওয়া যাবে না, বাট এখানে তুমি জফলা দিয়েছ, তাও দিয়েছ, দ্যাটস ওয়াই ভুল। তাহলে দরিদ্র সঠিক, দরিদ্রতা সঠিক, দারিদ্র সঠিক, দারিদ্রতা ভুল। সবাই বলো দারিদ্রতা কেন ভুল? বুঝছো সবাই? সবাই বলো। স্যার পড়ানো থেকে একটু কমেন্ট দেখেন। নূরজাহান বেগম, কে বুঝতেছে না? যারা বুঝে না তাদের জন্য বিশ্ববিদ্যালয় না। এটা বোঝার কিচ্ছু, এরকম কিচ্ছু না। তোমার মতো বললাম দুই একজন আছে অপ্রয়োজনীয় কথা বলে, এই অপ্রয়োজনীয় কমেন্ট লিখলে আর পড়ানো যাবে না। এগুলো আমরা যেভাবে অনলাইন এক দুইজন টিচার যেভাবে এখন পড়াই, ঠিক আছে, এগুলো কোনো অফলাইনে পড়ায় না ভাই। এগুলো না বোঝার কিছু নাই। এটুক যদি তোমার গিলুতে না ঢুকে তাহলে তুমি রিলস নিয়ে পড়ে থাকো, তুমি ওই যে প্রেম নিয়ে পড়ে থাকো, তুমি নষ্টামি নিয়ে পড়ে থাকো। এত সুন্দরভাবে গুছায়া সূত্র লেখা দিচ্ছি, কই থেকে কই হচ্ছে, তাও স্যার বুঝি না। তো লজ্জা হওয়া উচিত। তো চরিত্র আগে ঠিক কর। তুই কেন বুঝিস না? তুই রাইতে আকাম কুকাম করিস, এখন পড়ার মধ্যে মনোযোগ নাই। ঠিক আছে, দুইটা একসাথে হবে না। তুমি আকাম কুকামও করবা, আবার পড়াশোনা করবা, দুইটা একসাথে হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে বলো যে আল্লাহ তুমি আমাকে মেধা বাড়িয়ে দাও।
আকাশ কুকাজ করলে, রাইতে বৈশা ফোনে কথা বললে আল্লাহ আস্তে আস্তে সব ডাউন করে দিবে। ঠিক আছে, নজরে পড়েন, একটা খারাপ কমেন্ট নজরে পড়ছে, ঠিক আছে, তোমার দরকার নাই ভাই বিশ্ববিদ্যালয়, তুমি রাইতের কাজে নাইট পার্টি নিয়ে পড়ে থাকো। ঠিক আছে, রাইতে এখন কথা বললো গার্লফ্রেন্ডের সাথে, কয়েকদিন পড়বা পাশের বাড়ির ভাবির সাথে, ঠিক আছে, অন্যের বউর সাথে, তোমারে আল্লাহ এই রাস্তায় কবুল করবে। আর মেয়েদের মধ্যে যারা এরকম করে, ভাইয়া বুঝি না, মানে এত সুন্দর ভাবে এতক্ষণ কি স্যার কমেন্টের দিকে তাকান নাই, আপনি শুধু পড়াইতে আছেন। আরে ভাই, একটা মানুষের ডেডিকেশন লেভেল দেখ, শুধু এইভাবে না, ওই ব্যাচের মধ্যে যখন পড়াই একই স্টাইলে পড়াই। তোর একটা কমেন্ট, তুই নিজে পড়স না, সারা রাত তাকাম কুকাম করে বেড়াস, এত সহজ জিনিস বুঝাই, তো একটু মনোযোগ দিলে এমনিতে বোঝা যাবে। তোমার একটা কমেন্টের কারণে আরেকজনে ডিস্টার্ব হয়, যে পড়ায় তার ডিস্টার্ব হয়। আমি যেভাবে বাংলা ব্যাকরণ পড়াই, কোন জায়গাটায় গ্যাপ রাখি, যতক্ষণ পড়াই ততক্ষণ টার্গেট রাখি 100 জন হলে 100 জনে যেন বুঝতে পারে। ওকে, মানে আকাম কুকাম করে বেড়াইবা আর আল্লাহ তোমাকে মেধা দিবে, তুমি রাতে আরেকজনরে কি করবা, সারা রাত বৈশা জায়গা থাকবা। ওকে, পড়াইতেছি, বুঝতেছি, একটু মনোযোগ দে, কি জিনিস পড়াইতেছি, এটা কি স্বাভাবিক জিনিস? এটা যদি, এই রুলসটা যদি পড়তে পারো, তাহলে তুমি মানে বানানের ক্ষেত্রে হাজার হাজার নিয়ম নিজে নিজে বুঝতে পারবা। এ পর্যন্ত দেখো। ওকে, এবার আসো, এটা কি স্বাভাবিক জিনিস পড়াচ্ছি? কমেন্ট পড়ে আমি কি করব? কমেন্ট পড়লে লাভ আছে? এখানে ক্লাস করবে, এই ক্লাস দেখবে 80,000 1 লাখ স্টুডেন্ট, পরবর্তীতে আমি কমেন্ট দেখে কি তোমার ব্যক্তিগত আলাপ করব তোমার সাথে? যেভাবে পড়াচ্ছি মনোযোগ দাও, যার বোঝার সে বুঝবে, আর যার বোঝার নাই তার বোঝার কিছু নাই। ওকে, সবাই লক্ষ্য করো, আমি বললাম কৃপণ, কৃপণ একটা, কৃপণ একটা কি, কৃপণ ছেলে, কৃপণ মেয়ে, বিশেষণ, এর সঙ্গে তা দিলাম, কি হইলো? কৃপণতা, 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 হ্যাঁ, কৃপণ যোগতা কি হলো? কৃপণতা। তাহলে কৃপণ একটা বিশেষণ, এর সঙ্গে তা দিলাম, কৃপণতা। তাহলে এবার আসো, লিখলাম কৃপণ, কৃপণ যোগ জ, জ মানে জ ফলা, একই কথা, যেখানে জ লেখা যায় সেখানে জ লিখবা, যেখানে জ ফলা, কৃপণ যোগ জ ফলা। রিকার আছে না, বলো তো, রিকার থাকলে কি উচ্চারণে আর আসবে? আর আসবে, তাহলে রিকার বাদ দিয়ে দাও, কি হবে? কার, কার প, কার প, এরপরে মূর্ধন্য দিলাম, হ্যাঁ, এখানে রি বাদ দিয়ে আর আসবে, কার প, ন দিলাম, এরপরে এর সাথে জ দিলে হবে না, তো জ ফলা দিবা। তাহলে কি হলো বলো তো? কার্পণ্য। তাহলে কৃপণ হলো, বুঝা ট্রাই করো, কৃপণ হলো বিশেষণ, কৃপণ কি? বিশেষণ, হ্যাঁ, কৃপণতা বিশেষ্য, কৃপণতা বিশেষ্য, আর এই কার্পণ্য, কার্পণ্য কি? বিশেষ্য। বলো, কার্পণ্য কি? বিশেষ্য। ওকে, কিন্তু কখনোই বলা যাবে না, কখনোই বলা যাবে না কার্পণ্য, ন জফলা দিছো আবার তা দিছো, কার্পণ্যতা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তাহলে কৃপণ, কৃপণতা বলা যাবে, কার্পণ্যতা বলা যাবে না, হ্যাঁ, কৃপণ বলা যাবে, কৃপণতা বলা যাবে, কার্পণ্য বলা যাবে, কখনো কার্পণ্যতা বলা যাবে না। ওকে, বুঝছো? বুঝছো এবার? ওকে, এবার আসো, লিখছো? ওকে, তারপরে আসো, লক্ষ্য করো, আমরা ওয়াও, জিও আইসিউ ব্যাচ, জিও আইসিউ ব্যাচে আগামী 25 তারিখ পর্যন্ত 4349 টাকায় ভর্তি হতে পারবা। ডিও আইসিউ ব্যাচ মানে একসাথে বহু বিশ্ববিদ্যালয়ের 11টা বিশ্ববিদ্যালয়ের 18টা ইউনিটের সমাধান হবে। নট অনলি দ্যাট, ডিও আইসিউ ব্যাচ মানে আগামী 8 থেকে 9 মাসে তোমাদের যত বিশ্ববিদ্যালয় আছে, যা যা করণীয়, এই বিশ্ববিদ্যালয়গুলো এই 8 থেকে 9 মাসের সার্ভিস আমরা তোমাকে দিব। তবে মূল ফাউন্ডেশন ক্লাস হয়ে যাবে 4 মাসের মধ্যেই, আগামী 3 মাস 28 দিনের মধ্যে। যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে নাও। ওকে, তারপরে আসো, ভর্তি হয়ে একটু ধৈর্য ধরতে হবে। ওকে, ভর্তি হয়ে একটু ধৈর্য ধরতে হবে। এবার আসো, আমরা বললাম একটা শব্দ আছে বিশিষ্ট, একটা শব্দ আছে বিশিষ্ট, এটা বিশিষ্ট লোক, বিশিষ্ট জন, দ্যাট মিনস এটা বিশেষণ, হ্যাঁ, বিশিষ্ট যোক্তা কি হবে বলতো? বিশিষ্টতা, বিশিষ্টতা, হ্যাঁ, তাহলে এটা হলো বিশেষণ, বিশেষ্য, আর বিশিষ্ট, বিশিষ্ট যোগ জ, জ, তাহলে বিশিষ্ট যোগ কি হয়েছে? জ, জ যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে। বলতো, আদিস্বর যদি রস্বই বা দীর্ঘইকার থাকে কি কার হবে? ঐকার হবে। রস্বই বা দীর্ঘইকার থাকলে কি কার হবে? ঐকার হবে। তাহলে রস্বইকার আছে, কি হবে? ঐকার হবে। বই, বই, তারপরে
শিষ্ট, হ্যাঁ বৈশিষ্ট্য। জ না দিয়ে এটার সাথে জ উচ্চারণ হবে? বৈশিষ্ট্য জ না, তাহলে জ না দিয়ে আমরা কি দিব? জ ফলা দিব, বৈশিষ্ট্য। তাহলে বিশিষ্ট, বিশিষ্টতা, বৈশিষ্ট্য কখনোই বলা যাবে না, কখনোই বলা যাবে না। বৈশিষ্ট্যতা, বৈশিষ্ট্য, এরপর আবার তা দেওয়া যাবে না, তা দেওয়া যাবে না। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝছো। ওকে, লক্ষ্য করো, সুন্দর একটা শব্দ হলো সুন্দর, এটা হলো অ্যাডজেক্টিভ, এর সঙ্গে তা দিলে কি হয়? সুন্দরতা। ব্যবহার করি না আমরা, বাট সঠিক শব্দ সুন্দরতা। ঠিক আছে, নাউন। তারপরে আমরা যদি বলি মূলত আসছি এটার জন্য, এটা বাদ দিয়ে দাও। সুন্দর, সুন্দরের সঙ্গে যখন আমরা জ দিব তো রস্যুকার আছে। বলতো একটু আগে আমরা কি বলেছি? রস্যুকার বা দীর্ঘকার থাকলে কি কার হবে? ঔকার হবে। রস্যুকার কি দীর্ঘকার থাকলে কি কার হবে? ঔকার হবে। তাহলে রস্যুকারের জায়গায় কি হবে? সৌ, সুন্দর, সুন্দর। মনে রাখবা, সুন্দর র আর জ একসাথে যুক্ত হবে? হবে না। র এর সাথে জ ফলা দিলে উচ্চারণ হবে? হবে না। তাহলে যখন র আর জ যুক্ত হয়, যখন র আর জ যুক্ত হয়, আগে র পরে জ থাকবে, এভাবে দিয়ে দিবা, জয় রেপ দিয়ে দিবা। সৌন্দর্য, সৌন্দর্য, সৌন্দর্য। কখনো বলা যাবে না, কখনো বলা যাবে না সৌন্দর্যতা, কখনো বলা যাবে না সৌন্দর্যতা। ওকে, ভুল। সৌন্দর্যতা কখনো কি বলা যাবে না। লক্ষ্য করো, সুজন, আমরা বললাম সুজন যোক্তা, সুজনতা ব্যবহারে নাই, সঠিক সুজনতা। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি সুজন যোগ জ, সুজন যোগ জ, জ হইলে আদিস্বর বৃদ্ধি পাবে, তাহলে কি হবে? সৌজন্য, সৌজন্য। নয়ের সাথে জ দেওয়া যাবে না, তাহলে জ ফলা দিলাম। ঠিক আছে, বাট কখনোই বলা যাবে না সৌজন্যতা, সৌজন্যতা। এই যে সৌজন্যতা কেন ভুল, আজকে এটা তোমরা বুঝতে পারলা। কখনো বলা যাবে না কি? সৌজন্যতা। বুঝছো? 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 এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? খুব কঠিন জিনিসপাতি পড়াইতেছি, তোমাকে গুরুত্ব দিতে হবে, তোমাকে গুরুত্ব না দিলে তুমি পারবা না। ক্লিয়ার এ পর্যন্ত? ক্লিয়ার? ওকে, তারপরে আসো, লক্ষ্য করো, আমরা বলি প্রচুর, 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 প্রচুরাম, প্রচুর জাম বিশেষণ, প্রচুর যোক্তা কি হলো? প্রচুরতা, প্রচুরতা। হ্যাঁ, প্রচুরতা। আমরা যদি বলি প্রচুর, প্রচুর যোগ জ, আদিস্বরে প্র অ আছে, অ থাকলে কি হবে? আ হয়ে যাবে। তাহলে প্রাচু, র আর জ মিলে কি হয়? প্রাচুর্য। কখনো বলা যাবে না, কখনো বলা যাবে না, কি বলা যাবে না? প্রাচুর্যতা, প্রাচুর্যতা বলা যাবে না, প্রাচুর্যতা বলা যাবে না। হ্যাঁ, লক্ষ্য করো, দিন যোক্তা কি হবে? দিন যোক্তা কি হবে? দীনতা। ওকে, আর দিন দীর্ঘ ইকার যোগ জ কি হবে? দীর্ঘ ইকারের জায়গায় কি কার হয়ে যাবে? ঐকার হয়ে যাবে, হবে কি? দৈন্য, দৈন্য। কখনো বলা যাবে না, কখনো বলা যাবে না দৈন্যতা, কখনো বলা যাবে না দৈন্যতা। ক্লিয়ার? পারা যাচ্ছে? আমরা লাস্ট ওয়ান যদি বলি বিচিত্র, বিচিত্র যোক্তা কি হবে? বিচিত্রতা, বিচিত্র যোক্তা কি হবে? বিচিত্রতা। আর যদি বলি বিচিত্র যোগ জ, বিচিত্র যোগ জ ইকুয়াল টু কি হবে? বৈচিত্র্য, বৈচিত্র্য। ত্রয়ের ফলা জ যুক্ত হবে না, জ ফলা দিয়ে দিবা। বাট কখনোই বলা যাবে না, কখনোই বলা যাবে না বৈচিত্রতা, কখনো বলা যাবে না কি? বৈচিত্রতা। লিখছো সবাই? এখন বুঝছো সবাই? এখন কিছুটা ক্লিয়ার? লক্ষ্য করো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসছো, এত সহজেই যদি সব হয়ে যায় তাহলে জীবনে তো অনেক অনেক পিছিয়ে যাবা, তাই না? এত সহজে সব হবে না। ওকে, যতজন আছো প্রত্যেকেই হাজিরা দাও, লাইক রিয়েক্ট দাও যে ক্লাস তুমি করেছো, প্রত্যেকে 1 সেকেন্ড সময় দাও। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটাই নিয়ত থাকবে, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন যদি তুমি মিস ইউজ করো, যদি তুমি লেখাপড়া না করো, তাহলে তুমি এই জার্নি থেকে ছিটকে যাবা। প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমাকে মনে রাখতে হবে হু আর ইউ, তুমি কে? এই প্রশ্নের জবাবে যদি হয় মনে করতে পারো আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাইলে তোমার দিন ভালো যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোনোভাবেই ভুলে যেও না তোমার এই মুহূর্তের কাজ কি। লক্ষ্য করো, দিন কমে আসছে, 3 মাস কত দিন? 3 মাস আর আছে 28 দিন হাইস্ট। ঠিক আছে,
3 মাস 28 দিন। সো দিন আস্তে আস্তে কি কমে যাচ্ছে, তুমি বুঝতেও পারবা না, টেরও পাবা না। সো অনেকে প্রশ্ন করে ভাই অনলাইন কোচিং করে কি হবে চান্স? আমি বলবো কখনোই অনলাইন কোচিং করে চান্স হবে না, যদি না তুমি স্বপ্ন দেখো, যদি না তুমি ডেডিকেশন লেভেল সর্বোচ্চ লেভেলে নিয়ে যাও। তুমি অনলাইনে কোচিং করবা, নামে মাত্র জান্নাতার কাছে কোচিং করে ফেলবা, হবে না ভাই। যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকের কাছে যেতে হবে, যে তোমাকে সত্যিকার অর্থে ভালো পড়াবে, কারণ যে তোমাকে সত্যিকার অর্থে ডিটেলস পড়াবে। আমি আবারও বলছি, তুমি যদি অজায়গায় চলে যাও তুমি ডিটেলস পাবা না। এমনিতেই অনলাইন তোমাকে যদি মজা মাস্তি গান বাজনা দিয়ে দেয়, তাহলে তুমি ট্র্যাক থেকে চলে যাবা, তুমি হাসি আনন্দের মধ্যে থাকবা। আর তোমার শিক্ষকরা যদি সিরিয়াস হয়, শিক্ষক যদি অনেস্ট হয়, শিক্ষক যদি ডেডিকেটেড হয়, তখন তোমাকে এই 4 মাস 3 মাস 38 দিন প্রতিদিন মনে করিয়ে দিবে আর এতদিন আছে, আর এতদিন আছে, তুমি পড়ো, তোমাকে পড়তে হবে, এটাই তোমার জীবন, এটাই তোমার ক্যারিয়ার, এটাই তোমার রুটি রুজির মাধ্যম। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, নিজের লাইফ নষ্ট করো না। 50টা কোচিং এ ভর্তি হবা, চান্স পাবা না যদি তুমি নিজে সচেতন না হও, যদি তুমি নিজে লেখাপড়া না করো। সো আমাদের ফাউন্ডেশন ক্লাসে এই একটা জিনিসই বোঝানোর দরকার ছিল, যে তোমাকে পড়তে হবে। তোমাকে বাংলায় চান্স পাইতে হলে কবিতাগুলো মুখস্থ করে ফেলতে হবে, গল্পগুলো বারবার পড়তে হবে, রিডিং পড়তে হবে, দাগিয়ে দাগিয়ে মার্কিং করে পড়তে হবে, নাটক পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, তোমাকে বিরচন পড়তে হবে, অর্থাৎ এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ পড়তে হবে, তোমাকে ব্যাকরণের সবগুলো টপিক, ইম্পর্টেন্ট পার্টগুলো পড়তে হবে। বিশেষ করে কিছু না পড়ো, আমার ক্লাসগুলো করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পড়তে হবে। আশা করি তোমাকে এটাই বললাম, দিন অনেক অল্প, তুমি ভাববা তুমি পারবা না, বাট এই অল্প দিনেই সবাই পারবে। সো হতাশ হবা না, তোমার যে অবস্থা বাকিদের অবস্থা সেম, তুমি যেই সিচুয়েশন আছো বাকিরা সেম সিচুয়েশন আছে। কোনো অবস্থায় হাল ছাড়া যাবে না, যদি বেঁচে থাকি চান্স হবে। চিন্তা করবা এভাবে, আমি মানুষ একজন, আমার সিট একটা দরকার, আমি তো একটু সময় নষ্ট করি না, আমি চান্স পাবো না, কে পাবে? এরকম ভাবে বোল্ডলি নিজের সাথে যুদ্ধে নামো, নিজের সাথে যুদ্ধ ঘোষণা করো। আগামী কয়েকদিন পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বান্ধবী, প্রেমিকা যা আছে কেন সব বাদ দিয়ে দাও, কারণ তোমার যদি ক্যারিয়ার না থাকে তোমার পাশে কেউ থাকবে না, বাট তোমার যদি ক্যারিয়ার থাকে তোমার পাশে সবাই থাকবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বেস্ট একটা সার্ভিস, প্রত্যেকটা বিষয়ে ভালো শিক্ষক পেতে তোমাকে অবশ্যই আইএডুকেশনে এনরোল করতে হবে। আইএডুকেশনে অফারে ভর্তির শেষ তারিখ হলো 25শে আগস্ট, এরপরে আবার 2 থেকে 300 টাকা বেড়ে যাবে। সবাই ভালো থাকবা, দেখা হবে অন্য কোনো দিন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আজ থেকে, এখন থেকে একদিনও আর তুমি নষ্ট করবা না, ইনশাআল্লাহ তুমি জিতবাই, তোমাকে জিততে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো পজিটিভ মেন্টালিটি নিয়ে, কোনো ডিপ্রেশন রাখবা না লাইফে। যারা ডিপ্রেসড তারা পিছিয়ে যাবে, যারা হতাশ তারা কখনো আগাইতে পারবে না। সব বাদ দিয়ে দাও, জীবনে যা হবার তাই হবে। আমি সাহসের সহিত একটা পরীক্ষা দিব, সেটা হলো পাবলিক পরীক্ষা। আমি সাহসের সহিত পাবলিক ইউনিভার্সিটি গুলো ফেস করব। এভাবে অনিয়ত করবা, যতদিন না সফল হব ততদিন চেষ্টা চালিয়ে যাব। আমার জীবনে কোনো কিসের স্থান নাই, কোনো হতাশার স্থান নাই, আমার জীবনে কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, শুধু একটাই উদ্দেশ্য, সেটা হলো পাবলিকিয়ান হওয়া। এই যতদিন না পর্যন্ত পাবলিকিয়ান হব ততদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব। যুদ্ধ তোমাকে করতেই হবে। এই যুদ্ধে যদি জিতো, জীবনে আরো অনেক অপরচুনিটি আসবে জেতার, বাট এবার ব্যর্থ হলে জীবন শেষ। সিদ্ধান্ত তোমার, লাইফ তোমার, তুমি কি করবা, তুমি কিভাবে কাটাবা তোমার পরবর্তী জীবন। তুমি কি এই লুঙ্গি পরে কাটায় দিবা, ফার্মের মুরগি খায়া কাটায় দিবা, এই ভাঙা ঘরেই থাকবা, ভালো পোশাক আর পরবা না? সিদ্ধান্ত তোমার। আজকে না পড়ো, অন্তত তোমাকে 5 বছর পরে তো আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে, সেদিন যেন তোমার মন মতো সবকিছু করতে পারো। নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য তোমাকে পাবলিকিয়ান হইতে হবে। পাবলিকিয়ান হইলে সব স্বপ্ন পূরণ হবে না, বাট পাবলিকিয়ান হইলে অনেক স্বপ্ন এমনিতে পূরণ হয়ে যাবে, সিস্টেমে পড়লে এমনিতে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে পেইড ব্যাচে, এবং আবারও বলছি, আবারও আসবো ইন্সপায়ার করার জন্য, তোমাকে তোমার স্বপ্নের পথে তোমাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। দোয়া করবা সুস্থ যেন থাকি ইনশাআল্লাহ। প্রমাণ করব আমরা বেস্ট, প্রমাণ করব এডুকেশন বেস্ট, প্রমাণ করব বাংলা আমাদের চেয়ে আর কেউ ভালো পড়ায় না। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ঠান্ডা হয়েছে বন্ধ করতে হ্যাঁ রে কল করা যাও যে কল করার অবস্থা কাপড় চোপড় বন্ধ করে